আরেকটা জিনিস আছে, আমেরিকা কি করেছে বলেছে যে ওখানে শর্ত দিয়েছে যে তোমাদের যদি কোনো জিনিস আমদানি করতে না পারো, কোনোভাবে তোমাদের কোনো জিনিস যদি তোমাদের সংকটে পড়ো, বা আমেরিকার নিষেধাজ্ঞার কারণে যদি তোমরা কোনো জিনিস মানে প্রকিউর করতে না পারো, তাহলে আমেরিকা ওখানে সহায়তা করবে। এটা কিন্তু ওপেন সহায়তা করবে। সহায়তা করবে কি, সেই সব পণ্য দিয়ে বাংলাদেশকে সহায়তা করবে। সেটা কিনে নিতে হবে হয়তো, অথবা কোনো সাহায্য দেবে, যে কোনো একটা পন্থা করবে। কিন্তু দেখেন, এত বড় একটা শর্ত আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু এই শর্তটাও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে নাই। কেন পারে নাই? যখন আমি জ্বালানি সংকটে পড়ি, আমি রাশিয়ার কাছ থেকে কিনতে পারিনি। আমি কিন্তু রাশিয়ার কাছে কেনার জন্য পারমিশন চাইতে গেছি, কিন্তু আমরা কিন্তু ওই ক্লজটা ইমপ্লিমেন্ট করতে যাই নাই যে আমি এখন জ্বালানি সংকটে পড়ছি, তুমি আমাকে জ্বালানি দাও। আমরা কিন্তু পারি নাই। কেন পারিনি? কারণ আমাদের ওই মেরুদণ্ডটা নাই। আমরা আমেরিকার কাছে যে মানে জেমিসন গিয়ারের মতো একজন ট্রেড রিপ্রেজেন্টেটিভ, এটা ট্রাম্প না, তার কাছে যে আমি বলতে পারি নাই, আমাদের ফরেন মিনিস্টার বলতে পারি না যে আমি বিপদে পড়েছি, এই মুহূর্তে আমি বিপদে পড়ছি, আমাকে এটা দাও। যেমন ধরেন হামের টিকা, যেমন ধর অন্যান্য টিকা ইম্পোর্ট করতে পারে নাই বাংলাদেশ। গত জঙ্গি সরকার যেটা ছিল, সেই জঙ্গি সরকারের কারণে এগুলো হয় নাই, এবং আজকে বাংলাদেশে হামের কারণে, যেটা সাপ্রেস করা হচ্ছে ইনফরমেশন, হামের কারণে বহু শিশু মারা যাচ্ছে। এখন এই মুহূর্তে বাংলাদেশ কি করতে পারত? বাংলাদেশ কিন্তু হামের টিকার জন্য ঠিকই যাকে শত্রু জ্ঞান করে গত 2টা বছর ধরে তার জমা সেভেন সিস্টার দখল করতে চাইছে, তার দিল্লি দখল করতে চাইছে, তার কলকাতা দখল করতে চাইছে, তার কাছে কিন্তু ভিক্ষা করতে গেছে। কিন্তু চুক্তির আওতায় আমেরিকার কাছে কিন্তু এটা চাইতে পারতো যে আমি এখন হামের টিকার প্রবলেমে পড়ছি, এটা আমি ইম্পোর্ট করতে পারতেছি না, তুমি আমাকে হেল্প করো। এটা কিন্তু অ্যাজ পার চুক্তি, কিন্তু আমেরিকার এই চুক্তিতে কিন্তু এই জিনিসটা আছে যে আমেরিকা আপনার যদি আমেরিকার পলিসির কারণে যদি আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন, আমেরিকার পলিসির কাছে যদি আপনার কোনো পণ্যের কারণে আপনার দেশে অভাব হয়, আমেরিকার পলিসির কারণে যদি আপনি কোনো কিছু করতে না পারেন, সেই ক্ষেত্রে আমেরিকা আপনাকে এই ব্যাপারে সহায়তা করবে। তারা আপনি বলা হয় হামের টিকা বা এই ঔষধ পণ্য, বিশেষ করে চুক্তির মধ্যে আছে কৃষি পণ্য, ঔষধ সংক্রান্ত পণ্য, এইসব জিনিসের ক্ষেত্রে আপনি আমেরিকার সাথে ডিসকাস করতে হবে। আমেরিকার এগ্রিকালচারাল প্রোডাক্টকে আপনি ওপেন করে দিতে হবে মার্কেটে, আমেরিকার ঔষধ শিল্পকে আপনি ওপেন করে দিই আমাদের দেশে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যখন সংকটে পড়েন, তখন আমেরিকার কাছে আপনি হেল্প চাওয়ার কথা, অ্যাজ পার দ্যাট ক্লজ। আপনি চান নাই তো, তেলের জন্য চান নাই, আপনি তেল চাইতে পারতেন। বলছে আমেরিকা তো বলছেই, এই ট্রাম্প কয়েকদিন বলছে যে এখন থেকে আমি এই যে হরমুজ প্রণালী সে ব্লকেট দিয়ে বলছে, এখন থেকে হাজার হাজার ট্যাঙ্কার নাকি আমেরিকার দিকে যাচ্ছে, কারণ ইরানের তেল তারা নিচ্ছে না। শত শত, সরি, শেষ বলছে শত শত ট্যাঙ্কার আমেরিকার দিকে ডাইভার্ট করা হচ্ছে, মানে ব্লকেট দিচ্ছে, ইরানে যেতে পারতেছে না, ইরানের তেল কিনতে পারছে না, কিন্তু আমেরিকার থেকে এখন ওরা তেল কিনবে। তো বাংলাদেশের একটা ট্যাঙ্কার কেন আমেরিকার দিকে যাচ্ছে? ওয়াই নট? হোয়াট ইজ দ্য প্রবলেম? এখানে দুর্বলতা কি? এইখানেই আমি মনে করি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের দুর্বলতা, যেটা আমরা জানি না। নন ডিসক্লোজারের কারণে কোনো কিছু আছে যার জন্য আমার প্রয়োজনের সময় যেমন আমি বাইরের থেকে আনতে পারবো না, যদিও স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আপনার কাছে চাইতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না, মানে কোনো অপ্রকাশ্য কোনো কিছু আমাকে বাধা দিচ্ছে যে এই বিপদের সময়। আমার খুব দুটো জিনিস মনে পড়ছে এই প্রসঙ্গে। একটা হচ্ছে বিগত সময়ে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার চলাকালীন সময়ে গোপন চুক্তি, অমুকের সাথে গোপন চুক্তি, তমুকের সাথে গোপন চুক্তি, এগুলো অনেক আমরা শুনেছি সমালোচনা। যদিও আওয়ামী লীগ সেই যে বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সবসময় ক্ষমতায় ছিল তা না, পরবর্তী কোনো সরকার এমন কোনো গোপন চুক্তি বের করতে পারেনি যেটাকে রাজনীতিকরা বা রাজনীতির মাঠে সমালোচনা করা হতো। সেটা যেমন আজকে আবার এই জিনিসটা হয়েছে যে আজকে আমাদের এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়েছে, আমার শ্বাস ফেলার কোনো সুযোগ আর অবশিষ্ট নেই। আমার সুযোগ থাকা সত্ত্বেও গোপনে আমাকে বেঁধে রাখা হয়েছে। এটা আমার সার্বভৌমত্বের প্রতি, রাষ্ট্র পরিচালনার প্রতি, জনগণের প্রাত্যহিক প্রয়োজন মেটানোর সম্পূর্ণ বিরুদ্ধ। এই পরিস্থিতিতে পড়ার জন্য আমরা যে কথাটা ইউনূস সরকার আসার সময় রাজনীতির মাঠে শুনেছি, আমরাও কিছু কিছু বলেছি যে বাংলাদেশকে মার্কিনীদের হাতে তুলে দেওয়ার একটা পায়তারা হিসাবে ইউনূস সাহেব আসছেন, এবং শেখ হাসিনাও তার তার শাসনামলে বলেছেন যে আমার কাছে এটা চেয়েছিল। এটা তো আমরা সেই বাংলাদেশ সৃষ্টিকালেও, আমি তো একটু পুরোনো কালের মানুষ, আমি যেহেতু মুক্তিযুদ্ধ করেছি,
সেই সময় শুনেছি যে পাকিস্তানের 70-এর নির্বাচনের পরে মার্কিনিরা একটা ঘাঁটি চেয়েছিল বাংলাদেশে, এবং সেই ঘাঁটি দিলে বলেছিল তোমার কোনো চিন্তা নাই, তোমাকে দীর্ঘদিনের জন্য পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায়, সে বঙ্গবন্ধুকে বলেছিল রাষ্ট্র ক্ষমতায় রাখার সুযোগ দিয়েছিল, সেটা মানা হয় না। তার মানে বাংলাদেশের প্রতি তাদের একটা আকর্ষণ দীর্ঘদিন ধরে ছিল, এবং সেটা এসে ইউনূস সাহেবকে তারা ইনস্টল করে ক্ষমতায় সেই সুযোগটা নিয়েছে, আর আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভীষণভাবে ডেন্ট করেছে। এইটাই তো পরিস্থিতি দাঁড়াচ্ছে এখন পর্যন্ত বলে মনে হয়, না আর কিছু আছে বা আর কিছু এড করার আছে? আমি এখানে একটা জিনিস আপনার, যে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার আগ থেকে এইটা কিন্তু তাদের এই অঞ্চলটা যেমনি আপনি বলেন যে পশ্চিম গোলার্ধের যে ইয়েটা বলা যায়, আর্কটিক সাগর থেকে একেবারে ভেনিজুয়েলা হয়ে একেবারে আপনার ল্যাটিন আমেরিকার নিচ দিয়ে যায়, যে তারা একটা ব্লকেট তৈরি করতে যায় যে এই অঞ্চলের ভিতরে অন্য কেউ ঢুকতে পারবে না, সে আর্কটিক থেকে মানে রাশিয়া থেকে কেউ হুম, ঢুকতে পারবে না। হুম, তেমনি কিন্তু তারা কিন্তু এই জায়গা থেকে এশিয়া প্যাসিফিক, ইন্দো প্যাসিফিকের এই অঞ্চলটা দিয়ে বাংলাদেশের এইখান পর্যন্ত তারা যদি আসতে পারে, হুম, তারা যদি তাদের ওপেন করতে পারে চ্যানেল, তাহলে তারা একাধারে কিন্তু আপনি ওইখানে যেরকম তারা সকল ল্যাটিন আমেরিকার দেশের উপর তারা একটা আধিপত্য বিস্তার করতে পারে, এখানে কিন্তু তারা সেরকম আধিপত্য বিস্তার করতে না পারলেও তারা চায়নার মতো একটা দেশের উপরে তারা কিন্তু নজরদারি করতে পারবে বাংলাদেশের ভূখণ্ডের ভিতর থেকে। এই পুরা সাউথ চায়না সি এবং পুরা চীন সাগর যেটা বলেন, যে মায়ানমার এই অঞ্চল, শ্রীলঙ্কা প্লাস ইন্ডিয়া, এই টোটাল অঞ্চলটার উপর তারা কিন্তু একটা তাদের নজরদারি প্রতিষ্ঠা করতে পারে। এটা কিন্তু তাদের বহু আগে থেকে, কিন্তু এটা বিফোর লিবারেশন, আমাদের লিবারেশনের অনেক আগে থেকে হুম। তারা কিন্তু এসব প্ল্যান করেছে। যেটা ধরুন ওই একই প্ল্যান, এটাকে মনরো ডক্ট্রিন বলা, যে মনরো ডক্ট্রিনের আওতায় কিন্তু তারা ওই অঞ্চল, পশ্চিম গোলার্ধের ওই অঞ্চলটা তারা এটা করছে। এটা তাদের কোনো ডিক্লেয়ার্ড কোনো ডক্ট্রিন নাই, বাট দিস ওয়াজ দেয়ার প্ল্যান লং বিফোর আওয়ার লিবারেশন, যেটা বঙ্গবন্ধুর কাছে তারা চাইছিল যে তুমি যদি চাও, তুমি এই জিনিসটা যদি আমার আমাকে দাও। একটু মনে পড়ছে, হ্যাঁ, পাকিস্তান আমলে আহ আরডিসি আরডিসি বোধহয় কিছু একটা রিজিওনাল ডেভেলপমেন্ট, পাকিস্তান, আফগানিস্তান, ইরানকে নিয়ে এই জাতীয় ওদের কিছু একটা পায়তারা চলছিল ইরানে, তখন অবশ্য শাহের আমল। তখন একটা ওখানে হাব করার বোধহয় চেষ্টা করা হয়েছিল। এই জিনিসগুলো কিন্তু এখন এসে আপনার কথার সাথে ওইটা মিলিয়ে যেটা মনে হচ্ছে যে এই পায়তারাটা কিন্তু আসলে বহু অনেক দিন। আগে, অনেক দিন ধরে। আপনি আপনি যে মায়ানমার অ্যাক্ট যেটাকে এখন বলে বার্মা অ্যাক্ট, নতুন বার্মা অ্যাক্ট, নতুন বার্মা অ্যাক্টে কি আছে? নতুন বার্মা অ্যাক্টে আছে যে এই অঞ্চলটার উপরে তারা যদি এইখানে তাদের একটা বাফার স্টেট করতে পারে, হ্যাঁ, অ্যাক্টের ভিতরে নাই কিন্তু অ্যাক্টের ভিতরে আছে কি, একটা বার্মা একটা আছে বার্মার উপরে। বার্মার যে এখনকার অ্যাডমিনিস্ট্রেশন আছে, এই অ্যাডমিনিস্ট্রেশন হোস্টাইল অ্যাডমিনিস্ট্রেশন। তো এই হোস্টাইল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে ফাইন্যান্স করা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে এই করা সে করা, মানে তাদেরকে সমস্ত ফ্যাসিলিটেট করার জন্য এই বার্মা অ্যাক্টের অধীনে কিন্তু এই জিনিসটা তারা তাদের কংগ্রেস থেকে পাশ করিয়ে রেখেছে। তো ওই বার্মা অ্যাক্টের ইমপ্লিমেন্টেশনের কিন্তু একটা পার্ট করিডোর। এগুলো কিন্তু আমরা হুম, রোহিঙ্গা 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 বলছি, বেশ সেটা তা না, কিন্তু করিডোর মানে হলো দে ওয়ান্ট টু সাপোর্ট দিস, কি বলে, বিদ্রোহীদেরকে সাপোর্ট করতে চায়, এবং সেটার জন্য কিন্তু আমার ভূখণ্ড ব্যবহার করতে চায়। অ্যান্টি এবং আমার, এস্টাবলিশমেন্ট অফ বার্মিজ, হ্যাঁ। হ্যাঁ, আমার ভূখণ্ড ব্যবহার করে কিন্তু তারা ওইখানকার কি বলে ইনসার্জেন্টদেরকে সহায়তা করে ওখানে তারা একটা তাদের যেটা শেখ হাসিনা বলেছেন যে আমার কাছে একটা প্রস্তাব এসেছিল, একজন সাদা চামড়া আমার কাছে প্রস্তাব দিয়েছেন যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে যায়, যে খ্রিস্টান রাষ্ট্রটা হলো আরাকান এবং বাংলাদেশের কিছু অংশ এবং ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে হুম, একটা খ্রিস্টান রাষ্ট্র, এটা প্রস্তাব যে যদি তুমি রাজি থাকবো তাহলে তোমাকে আমরা কোনোদিন ক্ষমতা থেকে সরাবো না। শেখ হাসিনা ওটা রাজি হন না, এটা কিন্তু শেখ হাসিনা ওপেন প্রেস কনফারেন্সে বলেছে, হ্যাঁ, যে একটা হ্যাঁ, সাদা চামড়া, উনি সাদা চামড়া বলেছেন। হ্যাঁ। এটা কিন্তু এখন পরিষ্কার জিনিসগুলো, যে এই যে করিডোরটা তারা চেয়েছিল, যে করিডোরটা তারা সেন্ট মার্টিন নিতে চায়, করিডোর নিতে চায়, এবং এটার মাধ্যমে সেন্ট মার্টিন দিয়ে সেই চীনকে নিয়ন্ত্রণ, ইন্ডিয়াকে অবজারভেশন রাখা, চীনকে অবজারভেশনে রাখা, তাদের একটা অবস্থান তারা এখানে তৈরি করে, এবং সেন্ট মার্টিনকে ঘিরে তারা আমাদের কক্সবাজার বিমানবন্দর, আমাদের চিটাগং বিমানবন্দর, এই সব কিছু তারা ব্যবহার করতে চায়। কি দিয়ে জানেন? ইন দ্য নেম অফ হেল্পিং রোহিঙ্গাস। কিন্তু আসলে বেসিক্যালি ওই করিডোরটা কিসের জন্য? ওখানে একটা বাফার স্টেট তারা করতে চায়।
একটা ক্রিশ্চিয়ান সাইড লাইক ইসরায়েল। এবং এই যে দেখেন ইসরায়েল নামের একটা রাষ্ট্রের মতো করে হুম, একটা রাষ্ট্র করতে চায়, এটা হুম, কিন্তু কোথায় আছে জানেন? এটা কোথায় আছে? আরাকানরা যে কয়েকটা আরাকান আর্মি, যেটা আরাকান আর্মি, কিন্তু ওখানকার ভেতরে 4-5টা বিদ্রোহী যে অপারেটর আছে, নন নন স্টেট অপারেটর আছে, যারা হুম, ওখানে বিদ্রোহ চালাচ্ছে, এদের কিন্তু একটা কোয়ালিশন আছে। এই হুম, হুম, কোয়ালিশনের একটা পার্ট কিন্তু আরাকান আর্মি। আরাকান আর্মিটা আরাকান দখল করতেছে, অন্যরা কি চীন টাইপের বিভিন্ন নামের আছে, সেসব জায়গাগুলো তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ওদের ডক্ট্রিনের মধ্যে, ওদের টোটাল কনসেপ্টের মধ্যে আছে কিন্তু তারা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। একদম ক্যাটাগরিক্যালি তাদের পলিটিক্যাল ইয়ের মধ্যে আছে, কিন্তু কনসেপ্টের মধ্যে আছে যে তারা তাদের মূল পলিটিক্যাল ইয়েটা কি, তারা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করতে চায়, যেটা এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করবে। এখন ইসরায়েলের মতো রাষ্ট্র কে প্রতিষ্ঠা করতে চায়? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়তো ইংল্যান্ডের কিছু আগ্রহ ছিল, কিন্তু হুম। পরবর্তীতে যদি আমেরিকার টার্গেটে পরিণত হয়, আমেরিকার একটা বাফার স্টেট বা আমেরিকার একটা অ্যাক্টর হিসেবে স্যাটেলাইট স্টেট, ইসরায়েল স্যাটেলাইট স্টেট বলা যায়। স্যাটেলাইট স্টেটের মতো, বা বাট দে আর স্ট্রং এনাফ যে তারা নিজেরা স্যাটেলাইট না, কিন্তু এখন আমেরিকাকে হয়ে উল্টা গেছে। স্যাটেলাইট, আমেরিকাকে উল্টা স্যাটেলাইট বানায় ফেলছে তারা। হুম, এখন আমেরিকা তার কথাই চলে। তো হ্যাঁ, ওরকম একটা স্টেট তারা এখানে করতে চায়, যারা এই পুরো অঞ্চলটা শুধু নিয়ন্ত্রণ করবে না, এই অঞ্চলের পুরো খবরদারি করবে। চীন, ইন্ডিয়া, বাংলাদেশ তো কিছুই না, বাংলাদেশের ল্যান্ড ব্যবহার করছে, ইন্ডিয়ার কিছু মণিপুরের ল্যান্ড এইসব ব্যবহার করে তারা এটা করতে চাইছে। এটা কিন্তু তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টোর মধ্যে এটা আছে যে তারা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র করতে চায়। সেই কম্বাইন্ড ইয়েটার মধ্যে আরাকান আর্মি আছে, অন্যান্য অন্যান্য সংগঠনগুলো আছে, কুকি চীন, এইসব আমাদের এখানে যারা অপারেট করে কুকি চীনরা আছে। তো এই যে একটা বড় প্ল্যান, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্ল্যান। হয়তো 50 বছর পরে ইমপ্লিমেন্ট হবে, বা হয়তো 5 বছর পরে ইমপ্লিমেন্ট হবে, বাট এটা 50 বছর ধরে কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, এই প্ল্যানটা চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের রাষ্ট্র কাঠামো বা আমাদের জনগণ বা আমাদের বুদ্ধিজীবী, আমাদের যারা বোদ্ধা, যারা রাজনীতিবিদ। রাষ্ট্র চালান, যারা রাজনীতি, তারা কিন্তু এগুলো নিয়ে মোটেও চিন্তা করে না। তারা কিন্তু সস্তা রাজনীতি নিয়ে ব্যস্ত। তারা কিন্তু ইউনূস সাহেবের বক্তৃতা ওখানে বলছেন আগামী ঈদে তোমরা তোমাদের দেশে যায় ইয়ে করবা, এই চাটগাঁয়া ভাষায় তারা উনি বক্তৃতা দিন, কিন্তু ওই বক্তৃতাতে কি হয়েছে রিয়াকশনটা জানেন? ইন্টারন্যাশনাল রিয়াকশনটা হয়েছে, ও এরা তো চাটগাঁয়া ভাষায় কথা বলে, তার মানে চাটগাঁও হলো আরাকানের পার্ট। খেয়াল করে দেখেন, হুম, ইউ হুম। আর জাস্ট পুশিং ইউর ল্যান্ড টুয়ার্ডস সামওয়ান এলস। এগুলো আমাদের আমাদের স্টেটের যারা চালাচ্ছেন তাদের কর্মটা। এবং রাজনীতিবিদরাও কিন্তু ক্লিয়ার কথা বলে না। কোন রাজনীতিবিদ, আপনি না বিএনপি না আওয়ামী লীগের কেউ কিন্তু ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে না, হয়তো ক্লিয়ার কিছু কথা বলেছেন, কিন্তু অন্যান্য রাজনীতিবিদরা কিন্তু এই ব্যাপারে কোনো ক্লিয়ার কনসেপ্টই রাখেন না। আরেকটা জিনিস, এই এই আপনার 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 ব্যাখ্যা আসলে খুব সুন্দর, আমাকে আমার তো খুব ভালো লাগছে। আমরা যে আমাদের বাংলাদেশের একটা স্বাধীন ফরেন পলিসির কথা বলতাম, ফ্রেন্ডশিপ টু অল, এনিমি টু নান, এই জাতীয় বা আমাদের ফরেন পলিসি কোন নীতিতে চলছে, এইটা কিন্তু ইদানিং আমরা শুনি না আমাদের কোনো রাষ্ট্রনেতার কাছ থেকে। আমরা আমাদের আমরা একটা প্ল্যান, একটা শব্দ শুনেছি, তার যেমন কোনো ব্যাখ্যা পাইনি। সনদ নিয়ে আমরা এগুলো সেগুলো শুনছি, কিন্তু দেশের স্থায়িত্বের এবং বহির্বিশ্বের সাথে, যেটা যেমন বলা হতো, খুব পাবলিকলি খুবই বলা হয়েছে যে হাসিনা তার শাসন আমলে ভারতের সাথে, চীনের সাথে, জাপানের সাথে সমান্তরালভাবে একটা সমন্বয় রেখে কূটনীতি, রাজনীতি, অর্থনীতি পরিচালনা করেছেন। আর ইউনূস সাহেব এসে এমনভাবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়ে গেছেন। আমরা তো শুনেছিলাম অবশ্য, উনি তো খুব 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 হাসি মুখে বলেছিলেন যে লোকজন তাকে বলে 5 বছর, 10 বছর, 50 বছর থাকো। সেই সেই চিন্তা চেতনায় হয়তো উনি অগ্রসর হচ্ছিলেন, কিন্তু আগের বার যখন 111-তে যেভাবে ফেল করেছিলেন, এবারও ফেল করে বাপ বাপ ডেকে চলে গেছেন। চলে গেলেও তার অবস্থানটা তারই খুব প্রিয় পছন্দের কারো কাছে দিয়ে গেছেন বলে তো বিভিন্নভাবে শুনতে পাচ্ছি। আজকের বিরোধী দল জামাতে ইসলামীও তো বলে যে এরা ওই আগের আগের ইয়েগুলো, এজেন্ডা বাস্তবায়ন করছে। তো এই যে বাংলাদেশের ফরেন পলিসির বা এই অঞ্চলটাকে, আমি যেটা, এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা যেভাবে দীর্ঘদিন ধরে চাচ্ছিল, সেটাই এখন সুযোগ পেয়ে গেছে। অন্য একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করে হোক কি না হোক, আজকে বা ভবিষ্যতে করা হোক কি না হোক, বাংলাদেশে এই এই স্থায়িত্বটা তারা পেয়ে গেছে। এবং
এটা নিয়ে তারা এখনকার মতো তাদের অন্তত পথ চলার জন্য তারা তো আমার মনে হয় যে তারা আগামীর জন্য এটাকে এক্সপান্ড করার যেহেতু সুযোগ হয়ে গেছে, এবং এই তেল কেনার দিয়ে আমরা বুঝেই গেলাম যে আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা, মুক্ত বাণিজ্য বলি আর স্বাধীনতা সার্বভৌমত্ব বলি, সবটা কিন্তু আমরা তুলে দিয়েছি। এই যে অবস্থা, আমি জানি আমাদের আপনার এত সুন্দর ব্যাখ্যার পরে এটা হয়তো একটা আহ, অনেক সময় সাপেক্ষ হতে পারে জবাবটা, তাও এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমাদের কি ধরনের সুযোগ সুবিধা বা কি করতে পারি আমরা, বা এটল আমাদের কোনো সুযোগ আছে কিনা? ওয়েল, এই মানে আপনি যদি থিওরিটিক্যালি বলেন, দেয়ার ইজ লট অফ সুযোগ আছে থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি আমরা কতটুকু পারবো সেটা আমাদের মেরুদণ্ড কতটা শক্ত সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের প্রধানমন্ত্রীর মেরুদণ্ড কতটা শক্ত, বা যে সংখ্যাগরিষ্ঠ দলে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের মেরুদণ্ড কতটা শক্ত, তারা কিভাবে এটা হ্যান্ডেল করতে পারবে সেটা আমি জানি না। কিন্তু আপনি থিওরিটিক্যালি ইট ইজ পসিবল হাউ ইন্দোনেশিয়া আপনার এই চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। অন্যান্য আরো বেশ কিছু দেশ এই চুক্তি থেকে বেরিয়েছে কি করে, কেন বেরিয়েছে, কিভাবে বেরিয়েছে একটা জিনিস, সেটা হলো আমেরিকার আদালতে, সুপ্রিম কোর্টে এই ধরনের চুক্তিগুলোকে নাল অ্যান্ড ভয়েড বলেছে, এটা অবৈধ বলেছে। সো আপনি কিন্তু আমেরিকার ভূমিতে কিন্তু এই চুক্তিগুলো কিন্তু বৈধতা নেই। কিন্তু আমাদের মেরুদণ্ড এরকম শক্ত হচ্ছে না যে আমরা বলতে পারি আমরা এই চুক্তিতে থাকবো না। কারণ কি? কারণ ট্রাম্প হুমকি দিয়েছে যে চুক্তি হয়েছে এর বাইরে যদি কেউ যেতে চায় তাহলে কিন্তু আমি পাল্টা অন্য কিছু নেব। ঠিক আছে। এখন ট্রাম্পের এই হুমকির পরে বাংলাদেশ আসলে কি কোনো কিছু করতে পারবে? কিন্তু দেখেন, এই ইন্ডিয়াও কিন্তু এই যে চুক্তিগুলো নিয়ে কিন্তু পুনরায় আলোচনা শুরু করেছে। কেন আলোচনা শুরু করেছে? এটা কারণটা হলো যে তারা দেখেছে যে এই যে চুক্তিগুলোর সম্পর্কে বলা হয়েছে যে ট্যারিফ নিয়ে যে চুক্তি, সবগুলাকে সুপ্রিম কোর্ট অবৈধ করছে। তা আমেরিকার আদালতে বা আমেরিকার মাটিতে যে জিনিসটা অবৈধ, সেটাকে আমরা বৈধ হিসাবে মেনে নিয়ে কেন আমরা গ্লানি এবং ঘানি দুইটা কেন টানবো? আমরা একটা গ্লানিও টানতেছি, একটা ঘানিও টানতেছি, তো এটা কেন টানবো? এটা যদি আসলে আমাদের শক্তি থাকতো, আমাদের যদি বুদ্ধি বিবেচনা থাকতো, আমরা যদি আসলেই নেগোশিয়েট করতে পারি, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আহ, বলতে পারেন বিদ্রোহ না করেও কিন্তু আলোচনায় আমরা যেতে পারতাম। কিন্তু আমরা সেটা যাইনি। আমাদের খলিলুর রহমান কিসের জন্য গেছে? ভিক্ষা করতে গেছেন। উনি পারমিশন নিতে গেছেন, যেখানে এই পারমিশন নেওয়ার কোনো দরকার নাই আমেরিকার আদালত অনুসারে। আপনার কোনো দরকার নেই পারমিশন নেওয়ার। এই চুক্তি নাল অ্যান্ড ভয়েড। তো যে চুক্তিটা নাল অ্যান্ড ভয়েড ইন আমেরিকার সয়েলে, সেই হুম, হুম। চুক্তিটা আমার আদালতে, আমার এখানে তো এখন পর্যন্ত হয়নি। তো আমরা কিন্তু টেকনিক্যালি এই জিনিসটা বলতে পারি যে আমরা এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারি। এক। দুই নম্বর হলো, আপনার এই সরকার যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে, এই সরকার কিন্তু এটা পার্লামেন্টে নিয়ে আসতে পারে। এনি হুম, হুম, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট আপনি কিন্তু পার্লামেন্টে র্যাটিফিকেশনের ব্যাপার আছে। তো হুম, আপনি র্যাটিফাই না করে পার্লামেন্টে বলতে পারেন না আমরা এটা পুনরায় আমেরিকার সাথে হোস্টাইল না করে আমেরিকাকে আপনি বলতে পারেন যে আমরা এটা আবার পুনরায় আলোচনা করতে চাই, আমরা এবার আলোচনায় যেতে চাই। সরকার কি সেদিকে যাবে? সুযোগ কিন্তু আছে। আমি সুযোগ বলতেছি এই জন্য যে আপনার আমেরিকান আদালত আপনাকে এই সুযোগটা করে দিয়েছে, আপনি যাই করছেন না কেন। আরেকটু হইলো, আমাদের পার্লামেন্টের কিন্তু একটা সার্বভৌম ক্ষমতা আছে যে কোনো বিদেশি সাথে আমি চুক্তি করলে সেটা বাতিল করে দেওয়ার সার্বভৌম ক্ষমতা আছে। হুম, তো দুটো জিনিস আমার হাতে আছে। একটা হলো আমেরিকার আদালতে যেটা নাল অ্যান্ড ভয়েড, সেটাকে আমরা চ্যালেঞ্জ করা বা সেটার ব্যাপারে আমরা পুনরায় ডিসকাশন ওপেন করার আমাদের একটা স্কোপ আছে। সেটা নির্ভর করে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ দলে যারা আছেন বা বিরোধী দলে যারা আছেন, তারা এই জিনিসটাকে সামনে নিতে চান কিনা, সদিচ্ছার আমাদের কিনা। রাজনৈতিক ক্ষমতা, ইন আদার ওয়ার্ডস, আমরা কত শক্তভাবে কথাটা বলতে এটা পারি। কথা বলতে পারেন। আরেকটি হলো আপনি পার্লামেন্ট, আপনি যদি শক্ত হন আপনি পার্লামেন্টে বলে দিতে পারেন যে এইটা আমরা এই চুক্তি যেহেতু আমেরিকার আদালতেই এটা অ্যাকসেপ্টেড না, সো আমরা এটাতে নাই। আমরা চুক্তি করলে করছি, কিন্তু এখন আমরা এটাতে নাই। কিন্তু এই কথা বলার মতো অবস্থা কি বাংলাদেশ সরকারের আছে? নাই। আমি বলবো নাই। এই জন্য নাই কারণ আপনি অনেকেই বলে মুসলেকা সরকার। আমি হুম, মুসলেকা সরকার বলি না, কিন্তু এই তারেক রহমান যে সমঝোতা করে এসছেন, এতে তো কোনো, এটা এটা অন্ধ বলতে পারবে বা যার সামান্য বুদ্ধি আছে সে বলতে পারবে। কারণ তারেক রহমানের কথায় বলেছিলেন তিনি বলেছিলেন যে তার বাংলাদেশে যাওয়াটা তার হুম, একার উপর নির্ভরশীল না, হুম। অনেকের উপর নির্ভরশীল। সে অনেক এই অল্প দিনের মধ্যে যারা ম্যানেজ হয়েছেন তারাতে ওনার প্রতি প্রতিবন্ধকতা এখন।
তার চলার পথের প্রতিবন্ধকতা তো তারা, যারা তাকে ওই আশার প্রতিবন্ধকতা যারা উইথড্র করে নিয়েছেন, যারা তাকে আসতে দিয়েছেন এবং তাকে প্রধানমন্ত্রী পর্যন্ত হতে দিয়েছেন, তো তাদের কথার বাইরে তো উনি যেতে পারবেন না। যদি যেতে পারেন, এটা লাকি গাছ, আমরা খুবই লাকি একটা জাতি হব, আমরা এটা মানে বলতে পারেন যে আমরা উদাহরণ সৃষ্টি করবো পৃথিবীতে যদি উনি পারেন। বাট ইট ইজ জাস্ট নট পসিবল। এই জন্য যে ওই রকম একটা সিচুয়েশনের জন্য, ওরকম একটা সিদ্ধান্তের জন্য একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট দরকার। ন্যাশনালিস্ট মানে মুখের ন্যাশনালিস্ট না, ন্যাশনালিস্ট পার্টির মতো ন্যাশনালিস্ট না, ট্রু ন্যাশনালিস্ট, ট্রু নেশন লাভিং একটা আত্মা এবং পার্টি, শক্তিতে। ট্রু নেশন লাভিং একটা আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, যে পলিটিক্যাল গভর্নমেন্টে ট্রুলি বাংলাদেশটাকে ভালো, ট্রুলি বাংলাদেশটাকে ওন করে, বাংলাদেশের জন্য তারা জীবন দিতে পারে। যেমন দেখেন ইরানে তাদের দেশের জন্য তারা জীবন দিয়ে ফেলতেছে। হুম, হুম, তারা দেখেন, তার আপনি যত আমরা তাদেরকে মৌলবাদী বলি, অমুক হুম। বলে, আমরা কিন্তু অনেক সমালোচনা করি, কিন্তু খেয়াল করে দেখেন যখন তাদের জাতির উপরে হামলা হয়েছে, তারা কিন্তু এক হয়ে গেছে। এবং এক হওয়ার কারণে কিন্তু আমেরিকার মতো দেশ আজকে নাকানি চুবানি খাচ্ছে। হ্যাঁ। কিন্তু বাংলাদেশ জাতিকে আমরা এক হইতে পারি? আমরা মোটেও এক হইতে পারি না। আমরা বরং এরকম সিচুয়েশনে আমরা একে অপরকে ঘায়েল করার জন্য ব্যস্ত থাকি, নিজেরা নিজেদের আমেরিকা সমালোচনা করি। আমেরিকা ইরানের সাথে আক্রমণ করার পরে সে শান্তি আলোচনায় বসে, মানে কতটুক নিজের কোমর বলে কতটুক দুর্বল হলে আক্রমণ এটা করার পরেও আমেরিকা আলোচনায় বসতে পারে। একপক্ষীয় একপক্ষীয় $270 বিলিয়ন ক্ষয়ক্ষতি করা হয়েছে ইরানে, হ্যাঁ, 270 বিলিয়ন। কিন্তু ইরান কিন্তু মাথা নত করে নাই, কারণ কি ইরানের জাতীয়তা বোধ আছে। ওই যে আমি ট্রু ন্যাশনালিটি, যে যে আমরা একে অপরকে ঘৃণা করি, ঠিক আছে, বাট আমার নেশান যখন আক্রান্ত হয়েছে তখন আমরা সবাই এক। আমার নেশান আক্রান্ত হয়েছে, জাতীয় এখন বাংলাদেশ স্বার্থে নেশান আক্রান্ত হলে তো আমরা, বাংলাদেশ নেশান যখন আক্রান্ত হয় আমাদের রাজাকাররা তো পাকিস্তানের পক্ষ নিচ্ছে, তাই না? নেয় নাই তো? সেই রাজাকারদেরকে তো আমরা বাঁচিয়ে রেখেছি, খাইয়েছি, পড়িয়েছি, তাদেরকে তাজা করছি, মোটা তাজা করছি, তাদেরকে আমাদের রক্ত খাইতে দিছি, আমাদের অক্সিজেন খাইতে দিছি, আমাদের সবকিছু খাইতেছি, খাইতে দিয়ে তাদেরকে পাসপোর্ট দিছি, তাদেরকে আমরা তাদের আইডি দিছি। আমি তাদের সবসময় এই 50 বছর ধরে তাদের রিলিফ দিয়ে যাচ্ছি, সবকিছু তাদের আমি দিচ্ছি। তো তারা তো খেয়ে পরে মোটা তাজা হয়েছে। আপনি দেখেন, একটা উদাহরণ আপনার দিই, বাংলাদেশের যে বাঙালি নাগরিকরা যে পাকিস্তানে রয়ে গেছে, যে 10 লাখ বাঙালি বলা হয়, সেটা না হলে এখন 20 লাখ হয়েছে। সে 20 লাখ নাগরিক বা 10 লাখ বাঙালিকে তারা কি কোনো আইডি দিয়েছে? দেয় নাই কিন্তু। অথচ আমরা বাঙালিরা যারা আমাদের মানুষকে হত্যা করেছে তাদের কিন্তু আমরা আইডি দিয়েছি। দিস ইজ হোয়াট উই আর। তো ইরানের সাথে আমাদের পার্থক্যটা কিন্তু এই জায়গায়, তাদের কিন্তু রাজাকার খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প কিন্তু কোনো রাজাকার খুঁজে পায়নি, যে যখন হামলা করেছে, কামিনীকে হত্যা করেছে, 150 জন বা 170 জন শিশু হত্যা করছে, তখন কিন্তু কোনো রাজাকার খুঁজে পায়নি। রাজাকাররা কিন্তু তখন আসে নাই তাদের। এবং কিন্তু আমাদের তারা এখানে আপনি কিন্তু যখন অন্য কিছু হবে, গভর্নমেন্ট, ইরানে আরেকটা গভর্নমেন্ট ইনস্টল করার পায় তারা করেছিল, কিন্তু লোক পাওয়া যায়নি। না, রাজাকার খুঁজে পায় না, সিম্পল ইজ ইট। মানে কিন্তু আপনি আমাদের দেশে এরকম কিছু হোক, আপনি ইমিডিয়েটলি দেখবেন 30% লোক রাজাকারই করতেছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন একটা ন্যাশনালিস্ট চেতনার একটা জাতি আর একটা নন ন্যাশনালিস্ট চেতনার একটা জাতি, যে বলে, গর্ব করে বলে আমরা বাঙালি জাতীয়তাবাদ, কিন্তু আবার নিজের পরিচয় দেয় বাংলাদেশি, যে নিজেকে বাঙালি বলতে কষ্ট পায় এবং টিটকারি করে, নিজের জাতীয়তাবাদকে টিটকারি। তো এইরকম একটা জাতি আপনার তাদের নেশন বিল্ডিং এর সময় বা নেশন যখন ক্রাইসিসে পড়ে, তখন তো ডিভাইডেড হয়। আপনি আমেরিকা আমরা যখন জোর করে বলবে যে আমি সেন্ট মার্টিন দখল করতে আছি, আপনি নিশ্চিত থাকেন আমি আপনাকে লিখে দিতে পারি এই মুহূর্তে, আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে জাতি বঙ্গবন্ধু হত্যা করেন, যে জাতি অন্যান্য সবকিছু করতে, সেই জাতি কিন্তু এই সেন্ট মার্টিনের পক্ষেও কিন্তু কিছু 30% লোক চলে যাবে। দেখেন কিন্তু এটা যাবে, কারণ তখন তারা হলো হচ্ছে আমেরিকা আসলে আমাদের, আমরা আমেরিকা হয়ে যাব, আমেরিকার আমরা আমেরিকা 50 হয়ে স্টেট যাবো, হয়ে যায়। এই লোভ দেখাবে, এই লোভে দেখার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। আমরা আমি সরি, যুক্তির আমি অভাব নাই। আমি আমি সরি যে আমি আমার জাতিকে আমি নিজে খাটো করে কথা বলছি, বাট দিস ইজ হোয়াট উই আর। উই ডু দ্যাট। আমরাই রাজাকার হইতে পারি, পৃথিবীর আর কোনো দেশ রাজাকার হইতে পারে না। কিন্তু ভিয়েতনামে রাজাকার হয়েছে, রাজাকারদের শাস্তি দিয়েছে, আমাদের দেশের রাজাকারের শাস্তি হয়নি, রাজাকার মোটা তাজা হয়েছে। আপনার অনুষ্ঠানে আমি শেখ হাসিনার সমালোচনা করতে যাই নাই, কিন্তু আপনি একটা সত্যি কথা আমি বলি, 17 বছরে এই যে আজকে ঢাকা ইউনিভার্সিটি যে এই রাজাকারদের দখলে, কেমনে দখল হয়েছে রে ভাই? শেখ হাসিনার পলিসির কারণে। এটা কিন্তু খালেদা জিয়ার পলিসির কারণে হয়নি। শেখ হাসিনা সবাইকে মিলে থাকতে চেয়েছেন, তার উদারতাটাকে কিন্তু কেউ পাবে নেয়নি, তার উদারতাটাকে ব্যবহার করে তারা কিন্তু মোটা তাজা হয়েছে এবং তাকে হামলা করেছে।
আপনি ভাবেন একটা জাতি লাখ লাখ লোক একটা প্রধানমন্ত্রীর বাড়িতে গেছে তাকে মারার জন্য, হ্যাঁ, বুঝে হোক না বুঝে হোক, দেখছে না? আমার বলতে কোনো দ্বিধা নেই, না বুঝে গেছে, এটা শক করে গেছে, আরাম লেগেছে যাওয়ার জন্য, এর মধ্যে কোনো বোধ, কোনো কোনো কাজ করে নাই সত্যি তো, কিছু আছে বলে মনে হয় তার না। তারা দ্বিধা করে নাই, কিন্তু চলে গেছে কিন্তু শেখ হাসিনাকে হত্যা করার জন্য। এবং যাওয়ার পরে যেগুলো করলো সেগুলো তো আরো বুঝায় যে এখানে কোনো কোনো কনসেপ্ট কাজ করে নাই। কিছু কিছু কাজ করে নাই। ওই মেলায় যাওয়ার মতো, মেলায় যে আমরা যাই, শখ করে যাই, গিয়ে কি যে কিনি এটা যাওয়ার সময় কিন্তু চিন্তা করি না, পেলাম কিনলাম। পুরো একটা জাতি আপনার এই যে ইয়ের মতো, পিঁপড়ার মতো। একটা পিঁপড়া যখন কোন একটা খাবারের সন্ধান পায় তখন পিঁপড়া কিন্তু হাঁটা ধরে, তখন পিঁপড়া পিছনে কিছু লাখ লাখ পিঁপড়া কিন্তু হাঁটে। আমাদের দেশের জাতিটার এই অবস্থা হয়েছে যে একজনকে বিশ্বাস করছে, তার পিছনে হাঁটতে দরকার হাইটা, এখন এর চাইতে ওই যার পিছনে হাঁটতেছে তার চাইতে ভালো লোকটা যদি মারতে হয় মেরে বানাবে সে। দিস হোয়াট দে ডু। একদম পিঁপড়ার মতো একটা জাতি। আমার, হ্যাঁ, খুব 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 সুন্দর কিছু তথ্যবহুল এবং খুব সুন্দর আলোচনা ব্যাখ্যা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু শেষ করতে যাচ্ছি এখন, আমাদের একটা সময়ের সীমাবদ্ধতা আছে। আমার মনে হয় আজকের এই আলোচনায় আমাদের আমাদের শ্রোতারা একটু উপকৃত হবে, আমি তো অবশ্যই হয়েছি। শেষ করার আগে এই যে সমস্ত বাণিজ্য চুক্তি, ডিসক্লোজার, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ডিসক্লোজার পার্ট এগ্রিমেন্ট, এতে আমাদের ভবিষ্যতের জন্য যে অশনি সংকেত আছে, এবং এই অশনি সংকেতের মাধ্যমে আমাদের কেন্দ্র করে সমগ্র ভূ রাজনৈতিক আমাদের অঞ্চলের দক্ষিণ